প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আগামী কয় তারিখ, তো যে আগামী যে সামনের যে মূল্যায়ন, সে বাংলা বিষয়ের যে মূল্যায়নটা, সেই উপলক্ষে তোমরা নিজেদেরকে একদম সর্বোচ্চ প্রস্তুত করে রেখেছ। আজকের ক্লাসে মূলত কিভাবে আরেকটু ভালো করা যায় সেই উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবো, অর্থাৎ আমাদের যে যোগ্যতাগুলো সেটা একটু স্মরণ করিয়ে দিব। সেই সাথে আমাদের এই যে সময়টা আছে সেটা নিয়ে আর কি করা উচিত, তোমাদের এই ক্লাসটা শোনার পর তোমাদের আর কি করা উচিত সেটা নিয়ে একটু কথা বলে ফেলবো, ঠিক আছে? তো আমরা জানি যে বাংলা বিষয়ের যে প্রথম যে যোগ্যতাটা সেটা হচ্ছে যোগাযোগ। এখন এই যোগাযোগের যে মূল্যায়নে যে কাজটা দিবে তোমাদের সামনে করতে হবে তোমাদেরকে, সেটা আসলে নানা রকম হতে পারে। একটা জরুরি পরিস্থিতিতে তোমরা কার সাথে কিভাবে যোগাযোগ করবে এই ধরনের একটা প্রশ্নের মতো করে দিবে, এবং সেটা নিয়ে তোমাদেরকে হয়তো কথোপকথন তৈরি করতে হতে পারে, সেই সাথে একটা দরখাস্তও লিখতে হতে পারে। কখনো হয়তো সেটা মৌখিক পর্যায়ে বলা হতে পারে, মেইলও দিতে পারো, কিংবা কখনো সেটা একটা লিখিত আকারও দিতে পারো। আবার কখনো দেখা যায় সেটা কিভাবে যোগাযোগ করবে তা স্টেপ বাই স্টেপ, মানে ধাপ 1 ধাপ 2 এরকম করেও লিখতে বলতে পারে। তাহলে আমরা প্রথমটা একটু দেখে নিই যে এখানে কি আছে। আজকের ক্লাসটাই শুধুমাত্র আমরা নিজেদের একটু গুছিয়ে নেব। আমরা দেখছি এখানে প্রথম যে যোগ্যতাটা সেটা একটু করে জেনে নিই। এই যে প্রথম যে যোগ্যতা, সেখানে বলা হচ্ছে এই যে উদ্দেশ্য বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আমি একজনের সাথে যে কথা বলবো বা যোগাযোগ করব, সেটা কোন উদ্দেশ্যে, উদ্দেশ্যটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। উদ্দেশ্য বিবেচনায় নিয়ে আমি যোগাযোগ করব। তারপরে 2 নম্বর যে যোগ্যতাটা, সেটা হচ্ছে প্রমিত ভাষায় কথা বলতে পারাটা, ঠিক আছে? তো প্রমিত ভাষায় কথা বলতে যেটা পারা, সেটা 2 ধরনের হতে পারে। আনুষ্ঠানিক পরিবেশে, সে সাথে হচ্ছে অনানুষ্ঠানিক পরিবেশে। অর্থাৎ আমাদের আসলে এটা বিস্তারিত যখন তোমরা জানতে চাইবে, তখন সেটা হচ্ছে ব্যক্তিক, সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে। ব্যক্তিক, সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে আসলে প্রমিত ভাষায় কথা বলতে পারাটাই হচ্ছে মূল যোগ্যতা। সেক্ষেত্রে যে আমরা যে প্রমিত ভাষায় কথা বলি, হয়তো সবার সামনে বলছি, যখন নিজেরা কথা বলবো, যখন অনানুষ্ঠানিক পরিবেশে আমার বন্ধুর সাথে কথা বলবো, সেটাও কিন্তু বিবেচ্য হয়। সেটা কিভাবে হতে পারে? ধরো তোমাদের যে দলীয় কাজগুলো দেয়া হয়েছে, সেই দলীয় কাজের মধ্যে তোমরা একজন অপরজনের সাথে কথা বলছো, সেই কথাগুলো কিন্তু শিক্ষক অবশ্যই নজরে রাখবেন। এখন সেখানে গিয়ে যদি তোমরা অপ্রমিত শব্দ প্রয়োগ করো বা প্রমিত উচ্চারণে কথা না বলো, সেক্ষেত্রে তোমার এটা ঘাটতি আছে বলে শিক্ষক মূল্যায়ন করে নেবেন তোমাকে। তাহলে মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে একদম ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত পুরোটা সময় তোমরা প্রমিত উচ্চারণে কথা বলার চেষ্টা করবে বাংলা পরীক্ষার সময়। এই একটা বিষয় গেল। তারপরে আসছে হচ্ছে বিভিন্ন ধরনের লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি বুঝতে পারা। এটা হতে পারে কোন একটা গদ্য, কোন একটা পদ্য, কোন একটা যে কোনো একটা প্রবন্ধ, যে কোনো একটা কিছু দিয়েছে, দেওয়ার পর সেখানে লেখকের আসলে কোন দৃষ্টিভঙ্গি আছে, মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে লেখক লেখাটি লিখেছেন, সেটার পক্ষে বা বিপক্ষে তোমাকে যুক্তি দিয়ে একটা ছোট বর্ণনা দিতে হবে। মূল কথা হচ্ছে লেখক কি বোঝাতে চেয়েছেন, সেটা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। এবং সেটা লিখতে গেলে লেখক যা বলতে চেয়েছেন সেটার পক্ষে বলবে না বিপক্ষে বলবে, বা অর্থাৎ সাংঘর্ষিক যেন না হয় আর কি। এটা আসলে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তোমাকে কথাটা বলতে হবে। এরপর হচ্ছে 4 নম্বর, শব্দ ও বাক্যের গঠন বিবেচনা নিয়ে বাক্য রচনা করতে পারা। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, বলছি কিভাবে আসতে পারে। একই সঙ্গে অভিধান থেকে শব্দের বানান ঠিক করতে পারা। এই 2টা বিষয় একটু খেয়াল করবে যে তোমাকে এতক্ষণ ধরে যেগুলো লিখতে বলা হয়েছে, হতে পারে সেটা একটা কথোপকথন তৈরি করতে, হতে পারে তোমাকে বলা হয়েছে একটা দরখাস্ত লিখতে, অথবা একটা অনুচ্ছেদ লিখতে, অথবা একটা বক্তব্য প্রস্তুত করতে। এই যে যা বললাম এই পর্যন্ত,
আমি আরেকবার লিখে 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 বলি কি হতে পারে, একটু তোমরা নোট করে নাও। যে তোমাকে শুরুতেই কোনো একটা সমস্যা বলে তোমাকে লিখতে হতে পারে যে একটা কথোপকথন। আমি কোন জায়গায় লিখতে, এখানে লিখছি কথোপকথন। একটা কথোপকথন লিখতে পারো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, হতে পারে সেটা একটা বক্তব্য লেখা। এখন তোমরা বক্তব্য লেখা কিন্তু লিখলে হবে না, আসলে বক্তব্য দেওয়ার সময় কিছু নিয়ম কানুন তো আছে, এটা নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, কথোপকথনের পরে হচ্ছে বক্তব্য, বক্তব্যের পরে হতে পারে সেটা একটা অনুচ্ছেদ লিখতে হতে পারে, বা একটা প্রবন্ধ, অনুচ্ছেদ বা প্রবন্ধ লিখতে হতে পারে, অথবা কি প্রবন্ধ, অথবা হতে পারে একটা দরখাস্ত, হতে পারে সেটা, অথবা দরখাস্তের পাশাপাশি হতে পারে সেটা ইমেইল হতে পারে। যেটাই লিখো না কেন, এই যে একটা কিছু রচনা করেছো, এটার উদ্দেশ্য হচ্ছে কি যোগাযোগ, যে কার সাথে তুমি যোগাযোগ করতে চাও, যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে গেলে তোমাকে এই ধরনের কোনো একটা পন্থা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে 1 নম্বরের জন্য। 1 নম্বরের জন্য তোমাকে একটা ঘটনা উল্লেখ করে কথোপকথন, বক্তব্য, অনুচ্ছেদ, প্রবন্ধ, দরখাস্ত ইত্যাদি তোমাকে দিয়েছে লেখার জন্য। সেই লেখাটা লেখার সময় তোমাকে অনেক কিছু ভাবতে হবে। সেখানে যে শব্দগুলো তুমি প্রয়োগ করছো, এরকম কিছু শব্দের একটু খেয়াল করবে কি কি বলছি। সেখানে যে শব্দগুলো তুমি প্রয়োগ করছো, সেই শব্দগুলোর অর্থ মানে সমার্থক শব্দ যেন তুমি জানো, ঠিক আছে? বুঝে বুঝে যেন লিখো। 1 নাম্বার। সেখানে বেশ কয়েকটি শব্দের বিপরীত শব্দ যদি তোমাকে বের করতে বলে, তুমি যেন সেটা করতে পারো। বিপরীত শব্দ, সেখানে যে শব্দগুলো প্রয়োগ করেছো সেগুলোর কোন শ্রেণীর শব্দ সেটা যেন জানো। কোন শ্রেণীর শব্দ মানে কি? আমরা জানি শব্দের শ্রেণী হচ্ছে 8 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ। এই 8 প্রকার শব্দের প্রয়োগ মানে এই অনুচ্ছেদ থেকে বা এই প্রবন্ধ থেকে তুমি যেন বের করতে পারো। মানে এই ধরো তুমি একটা প্রবন্ধ লিখেছো বা একটা বক্তব্য লিখেছো, যদি তোমাকে বলে যে তোমার ওই লেখা থেকে 5টি শ্রেণীর শব্দ খুঁজে বের করো, ভিন্ন ভিন্ন শ্রেণী, যেমন একটি বিশেষ্য, একটি সর্বনাম, একটি ক্রিয়া, একটি ক্রিয়া বিশেষণ, একটি অনুসর্গ, এরকম করে 5টি বা 6টি তোমাকে যতটি বলো ততটি যেন তুমি খুঁজে বের করতে পারো। তাহলে সেটার জন্য প্রশ্নটা আমি নোট হিসেবে লিখছি কি 3 নম্বরে লিখছি যে শব্দের শ্রেণী, শব্দের শ্রেণী। 4 নাম্বার হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ দিয়ে আবার তোমাকে বলতে হতে পারে যে এরকম তুমি যে কথোপকথন বা বক্তব্যটা প্রস্তুত করেছো সেখান থেকে 5টি শব্দ খুঁজে নাও, সেই 5টি শব্দের সমার্থক শব্দ তুমি লিখো। অথবা তুমি যে বক্তব্য কিংবা প্রবন্ধ তৈরি করেছো সেখান থেকে 5টি শব্দ খুঁজে নাও, সেই 5টি শব্দের বিপরীত শব্দ লিখো। সেই বিপরীত শব্দগুলা আমি যেটা বলতে চাচ্ছি, সেই বিপরীত শব্দগুলো লেখার সময়, আচ্ছা, সেই বিপরীত শব্দ লেখার পরে সেই বিপরীত শব্দগুলো দিয়ে আবার বাক্য তৈরি করার জন্য তোমাকে বলা হতে পারে। যদি বলে যে এরকম যে এই শব্দগুলো দিয়ে আবার বাক্য তৈরি করো। এখন বাক্য আমরা জানি যে গঠন অনুসারে 3 প্রকার, আবার অর্থ অনুসারে হিসাব করলে 4 প্রকার। আমি দুটোই একটু বলে দিচ্ছি। এখানে আপনার বাক্যের শ্রেণীগুলো তোমরা পড়ে নেবে। বাক্যের শ্রেণী, বাক্যের শ্রেণী। বাক্যের শ্রেণীটা কি একটু করে বিশদ ব্যাখ্যা করে দিই। বাক্যের শ্রেণীটা হচ্ছে, ধরো এই যে বিবৃতিমূলক বাক্য পড়েছো, বিবৃতিমূলক বাক্য কিংবা প্রশ্নবাচক বাক্য, ঠিক আছে, কিংবা অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, তারপরে হচ্ছে আবেগবাচক বাক্য। এগুলো হচ্ছে অর্থ অনুসারে,
অর্থ অনুসারে বাক্য এখানে 4 প্রকার। আবার গঠন অনুসারে বাক্য পড়েছি আমরা, এখানে তো এগুলো লিখছি। গঠন অনুসারে বাক্য পড়েছে হচ্ছে 3 প্রকার। কি কি সেগুলো হচ্ছে জটিল বাক্য। আমি একটু করে নতুন করে লিখতে ভালো হয় মনে হয়, আমি আবার লিখে দেবো প্রয়োজনে। এখানে এগুলো একটু নোট করে ফেলছো কি তোমরা? যে সমার্থক শব্দের কথা বললাম, বিপরীত শব্দের কথা বললাম, শব্দের শ্রেণীর কথা বললাম, বাক্যের শ্রেণীর কথা বললাম। সেই বাক্যের শ্রেণী আবার 2 রকম দৃষ্টিকোণ থেকে 2 রকম। একটা দৃষ্টিকোণ হচ্ছে অর্থের দৃষ্টিকোণ থেকে, একটা গঠনমূলক দৃষ্টিকোণ থেকে। যে গঠনমূলক দৃষ্টিকোণ থেকে বাক্য হচ্ছে 3 প্রকার। সরল বাক্য, সরল, তারপর হচ্ছে জটিল, এবং তারপর হচ্ছে যৌগিক। ঠিক আছে? সরল, জটিল, যৌগিক, ইংরেজিতে যেগুলোকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স বলে। ঠিক আছে? তাহলে এখন কি কি জানলাম আমরা? এতক্ষণ পর্যন্ত যা বলেছি তার সারমর্মটাকে একটু করে বলবো আবার। তাহলে প্রথমে যেটা বললাম, 1 নম্বর একটা কাজ দিবে, যে একটা কাজ দেয়া হবে। সেই কাজটা কি কি হতে পারে? সেই কাজটা হতে পারে একটা কথোপকথন তৈরি, কোন একটা জরুরি পরিস্থিতিতে কথোপকথন তৈরি করা। হতে পারে সেটা একটা দরখাস্ত, হতে পারে সেটা প্রবন্ধ, হতে পারে সেটা একটা বক্তব্য। মানে এমনও হতে পারে যে তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা আলোচনা সভা কিংবা একটা জাতীয় দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে তোমাকে বক্তব্য প্রদান করতে হবে। বক্তব্য প্রদান করার জন্য তুমি একটা লিখিত খসড়া তৈরি করো। খসড়া মানে কি জানো? রাফ। সেই ক্ষেত্রে এই বক্তব্য প্রস্তুতের জন্য আমি কিছু কথা বলেছিলাম। ধরো আমরা শুধু প্রবন্ধ লিখলে ওই বিষয়টাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখে ফেললেই মোটামুটি মনে করি যে হয়ে গেছে, কিন্তু বক্তব্যের বেলায় কিছু নিয়ম কানুন আছে। শুরুতে ধরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে একটা আলোচনা সভা, তাহলে তুমি কিভাবে শুরু করবা? মহান সৃষ্টিকর্তা বা কিছু এরকম বিসমিল্লাহির রহমানির রহিম এতে একটা কথা বলতেই পারো। তারপর শুরুতে বলবে যে তোমার স্কুলের নামটা। হতে পারে সেটা যে আমি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই মহান আলোচনা সভা, সেই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এবং এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি। এখন সভাপতি বলার পরে তার নামটা মেনশন করতে পারো, নাও বলতে পারো। যদি নাম মেনশন করো সেক্ষেত্রে সাধারণত সভাপতি হয় বিদ্যালয়ের, যদি হয়ে থাকে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা বিদ্যালয়ের কোনো সিনিয়র শিক্ষক সভাপতিত্ব করে থাকেন। তাহলে তোমাকে বলতে হবে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের বা অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ বা সুযোগ্য প্রধান শিক্ষক জনাব অমুক। উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, এটা বাইরের কোনো গেস্ট হতে পারে, সেক্ষেত্রে তার নামটা এবং পদবিটা বলবে। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে তোমার সহকারী প্রধান শিক্ষক সহ আরো কয়েকজনের অতিথির নাম বলতে পারো। এরপর বলবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সহপাঠী, সেই সাথে বড় ছোট আমার ভাই বোনেরা, সকলকে 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা
মানে তোমার মতো করে একটা সম্ভাষণ অবশ্যই দিতেই হবে, তুমি যেটা হয়তো তোমরা আরো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবে। এটা দেওয়ার পর আবার তুমি এবার আসলে মূল বক্তব্যে ফিরে আসো, যে প্রথমে সম্ভাষণ দেওয়ার পরে যেটা কাজ করতে হবে, সম্মানিত সুধী, আজ মহান 21শে ফেব্রুয়ারি। 21 মানে মাথা নত না করা, 21 আমাদের অহংকার, এটা এখন 21 নিয়ে কথাগুলো বলবে। 21শে ফেব্রুয়ারি আসলে এটা কেন এত গুরুত্বপূর্ণ, আর এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কেন জাতিসংঘ সেটাকে স্বীকৃতি দিয়েছে, এবং এটা স্বীকৃতি দেওয়ার মানেটা কি। আসলে ইউনেস্কো যে স্বীকৃতিটা দিয়েছে, এই স্বীকৃতিটা দেওয়ার মধ্য দিয়ে আসলে কোন কাজটা তারা করছে, কি রকম করে করছে, এই সকল তোমাকে আগে তথ্যগুলো জানতে হবে এবং সেটা উপস্থাপন করতে হবে, এই তো। এবং সবশেষে মানে উপসংহারটা বলবে হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে বলতে গিয়ে যে তোমার 21শে অমর হোক বা একটা শুভকামনা জানাতে হবে, এবং এটার একটা তাৎপর্য উপস্থাপনের পরে যে এটার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, কেন আমরা 21শে ফেব্রুয়ারিটা পালন করছি, 21শে ফেব্রুয়ারি পালনের মধ্য দিয়ে আমরা কীভাবে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করছি বা ভাষা শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করছি, সেই বিষয়টা অবশ্যই তোমার কথায় উঠে আসতে হবে। আচ্ছা, যাই হোক, তুমি এরকম যে কোনো একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করতে হবে, সেটা বক্তব্য হলে এরকম করে কিছু ফর্মালিটি মানতে হবে, দরখাস্ত হলে দরখাস্ত কিছু নিয়ম আছে, প্রবন্ধ প্রবন্ধ কিছু নিয়ম আছে, কথোপকথন হলে কথোপকথনগুলো সেভাবে ডায়লগ আকারে যেভাবে লিখতে হবে সেভাবে লিখতে হবে। যে কাজটাই দিক না কেন, যে কোনো একটা বিষয় সেটা সুন্দর করে প্রথমে লিখে ফেলবে। লিখার পরে তোমাকে এবার বলতে হতে পারে যে এখানে তোমাকে বলতে পারে যে তোমার রচিত সেই কথোপকথন কিংবা দরখাস্ত কিংবা প্রবন্ধ কিংবা বক্তব্য থেকে কয়েকটি শব্দ বেছে নাও, হয়তো 5টি শব্দ বেছে নাও। এই 5টি বা 10টি যে শব্দগুলো বেছে নিতে বলবে, সেই শব্দগুলোর সমার্থক শব্দ তোমাকে জানতে হবে। বলতে হতে পারে, মানে বলতে পারে তোমাকে যে এই 5টি শব্দ বেছে নাও, সেগুলোর সমার্থক শব্দ লিখো। এই সমার্থক শব্দগুলো লেখার পরে এই সমার্থক শব্দ দিয়ে 2 নম্বরে বলতে পারে যে উক্ত সমার্থক শব্দ দিয়ে 5টি বাক্য রচনা করো। বাক্য রচনা, ঠিক আছে? অথবা 3 নম্বরে কি বলতে পারে, এই 5টি শব্দের বিপরীত শব্দ লিখো। বিপরীত শব্দ লিখে আবার বলতে পারে ওই বিপরীত শব্দগুলো দিয়ে আবার বাক্য রচনা করো, ওই শব্দগুলো দিয়ে। এখন বাক্য রচনা যে করবে, সেই বাক্য রচনা আসলে যে 5 নম্বরে বাক্য রচনাটা, আমার বাক্যটা কি, বাক্যের শ্রেণী ভাগগুলো জানতে হবে। বাক্যের শ্রেণী বিভাগ জানতে হবে। কিভাবে? একটা অর্থ অনুসারে, অর্থের দৃষ্টিকোণ থেকে বাক্য হচ্ছে 4 প্রকার। কি কি সেগুলো? বিবৃতিমূলক বাক্য, দুই নম্বর হচ্ছে প্রশ্নবাচক বাক্য, 3 নম্বর হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, 4 নম্বর হচ্ছে আবেগসূচক বাক্য বা আবেগবাচক বাক্য। আবার গঠনগত দিক থেকে গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়ানো হয়েছে, তাই তো? এই যে তুমি যে অনুচ্ছেদ বা যে কোনো একটা কিছু লিখেছো, সেটা থেকে হতে পারে, অথবা আরেকটা নতুন একটা লিখে সেখান থেকে হতে পারে। বলতে পারে যে এই যে এখান থেকে 3টি সরল বাক্য, 3টি জটিল বাক্য, 3টি যৌগিক বাক্য বের করে নাও, এরকম দিতে পারে। অথবা এগুলোও বলতে পারে। বাক্যের পরে যেটা আসবে 6 নম্বর হচ্ছে অভিধান। অভিধানটা কি? আসলে অভিধানের কাজটা কি আমরা জানি। অভিধান হচ্ছে যে শব্দ ভান্ডার, আমরা ইংরেজিতে ডিকশনারি বলে থাকি, যে আমরা যে শব্দগুলোর অর্থ জানি না, শব্দগুলো কোথা থেকে এসেছে উৎস জানি না, বানান জানি না, অনেক ক্ষেত্রে আমরা অভিধান দেখে সেটা ঠিক করে নিতে পারি। সেক্ষেত্রে ধরো তুমি যে অনুচ্ছেদটা লিখেছো, যে এখানে
এই যে তোমাকে যে কথোপকথন কিংবা দরখাস্ত কিংবা প্রবন্ধ কিংবা বক্তব্য যে কোনো একটা কিছু লিখতে দিয়েছে, এখান থেকেও হতে পারে প্রশ্নটা, অথবা নতুন একটা কিছু থেকেও হতে পারে প্রশ্নটা। কি বলতে পারে? বলতে পারে হচ্ছে যে উপরে বা তোমার যে রচিত প্রবন্ধ সেখান থেকে 10টি শব্দ খুঁজে নাও, যে 10টি শব্দ খুঁজে নাও। এই 10টি শব্দ কে তুমি ভুক্তির নিয়ম অনুসারে, ভুক্তি কি আমরা দেখেছি অভিধানে যে শব্দের বিভিন্ন রকম বর্ণনা থাকে, তথ্যপাত্র থাকে, সেগুলা যথাযথ মেনে এবং বর্ণক্রম মেনে যে অভিধানের যে শব্দ সাজানো হয় সেটাকে বলা হয় যে ভুক্তি। এই ভুক্তির নিয়ম মেনে অভিধানের যে নিয়ম বা বর্ণক্রম সেটা অনুসারে শব্দগুলো 10টি শব্দকে সাজাও। সেক্ষেত্রে কোন শব্দটি আগে কোন শব্দটি পরে এরকম একটা ব্যাপার আছে। এরকম প্র্যাকটিস তোমরা বইয়ে করেছো, কিন্তু বই থেকে খুব কিছু দিবে না, হয়তো হতে পারে সেটা এরকম যে তুমি যে রচনা করছো সেখান থেকে তুমি নিজেই ঠিক করবা 10টি বা 20টি শব্দ, সেগুলোকে অভিধানের যে নিয়ম অনুযায়ী তোমাকে সাজাতে হবে। এখন অভিধানের নিয়মটা কি, বর্ণক্রমটা কি, সেটা নিয়ে একটু কথা বলে ফেলি। এটা অলরেডি তোমাদের বলা হয়েছিল। আমরা তো সাধারণত ক খ গ ঘ এগুলো তো লিখেছি। এমনি যদি এরকম লিখি, স্বরধ্বনি আগে লিখি, তাহলে স্বরীয় মানে অ আ ই ই, স্বরীয় স্বরীয় রস্বই দীর্ঘ রস্ব দীর্ঘ রি এ ওই ও ও, এটার পরে শেষ। তারপর সাধারণত ক খ আরম্ভ হয় না, ক খ গ ঘ ও এরকম আরম্ভ হওয়ার কথা না, কিন্তু এখানে মনে রাখবে ও এর পরে এখানে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো আছে, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু আছে। তারপর ক খ গ ঘ ও চ ছ জ ছ সরি হ্যাঁ জ ছ জ ছ ইয় ড ঠ ড, ড এর পর ড বিন্দু র আছে, এরপর ঢ, ঢ এর পর ঢ বিন্দু র আছে, তার মূর্ধন্য। তারপর কি জানো, এখান থেকে বাকিগুলো দিকে লিখতেছি, ত এরপর খণ্ড ত আছে, থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম, অন্তস্থ জ অন্তস্থ জ পর অন্তস্থ একটা আছে, কিন্তু অন্তস্থ অন্তস্থীয় অন্তস্থ ব বিন্দু র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ, এখানে শেষ। তো এই যে তারপর একটু তোমরা অভিধানে দেখে নেবে। আমি এখানে হয়তো যা লিখেছি হয়তো একটু তোমাদের সমস্যা হতে পারে। তোমাদের বইয়ে কিন্তু সেটা স্পষ্ট উল্লেখ আছে যে কিভাবে কোন নিয়ম অনুযায়ী অভিধানের শব্দগুলো সাজানো থাকে। তো সেই ক্ষেত্রে অভিধানের যে বর্ণক্রম সেটা একটু মুখস্থ করে নেবে। এবার আসি, আবার আগের জায়গায় চলে আসি। তাহলে সেই নিয়ম মেনে তোমাকে 10টি শব্দ হয়তো সাজাতে বলতে পারে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা গেল ভুক্তি, এই বিষয়টা দেখে নেবে। তারপর আসি 7 নম্বরে গিয়ে, যে এত কাজগুলো যে করছো সমস্ত কাজগুলা আরেকটা তোমাকে সমস্যা দিতে পারে। তুমি যে অনুষ্ঠানটা করছো, তোমার বিদ্যালয়ে একটা অনুষ্ঠান করবে না, সেই অনুষ্ঠানের জন্য তুমি এটা প্রচারের জন্য তুমি একটা সাইনবোর্ড বানাও, অথবা তুমি একটা পোস্টার বানাও, অথবা এরকম 3-4টা বলে দিতে পারে। কেউ পোস্টার, একটা দলীয় কাজ হতে পারে, পোস্টার, ব্যানার, সাইনবোর্ড ইত্যাদির মাধ্যমে তুমি সেটা প্রচার করো। তাহলে পোস্টার বানানোর যে নিয়ম, সাইনবোর্ড বানানোর যে নিয়ম, ব্যানার, প্ল্যাকার্ড কোনটা কিভাবে করতে হয় সেটাও তোমাকে জানতে হবে। সেটার সম্পর্কে যথেষ্ট বলাও হয়েছে, আবার তোমাদের বইয়ে উল্লেখ আছে। এবং সেখানে যে লেখাগুলো কি হবে, সেখানে যে কত বৈচিত্র্য থাকতে পারে সেটা তো অবশ্যই থাকতে পারে। সেটা তোমরা দলীয় আলোচনার মাধ্যমে ঠিক করবে। শিক্ষক যেটা ভালো মনে করবে সেটা তো হয়তো বেশি পজিটিভলি মূল্যায়ন করবেন। তাহলে কি কি করলাম এখন? অভিধানের কথা চলে গেল। আচ্ছা, সর্বশেষে একটা কথা বলি, উচ্চারণ নিয়ে কিছু কথা বলি। আমরা তো জানি যে উচ্চারণ, যে প্রমিত উচ্চারণ, সেটা সবসময় শুনে করতে হবে। প্রমিত উচ্চারণটা কি? তোমাকে কথা বলতে হবে, তখনই শিক্ষক মূল্যায়ন করতে পারবেন। এখন কথা কিভাবে বলবে? কথা
একটা ক্লাসের মধ্যে কথা বলাটা আসলে তোমাকে যদি জনে জনে কথা বলাটা শিক্ষক দেখতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। এই একটা ঝামেলা, এটা কথা হয়তো মাথায় রেখে শিক্ষক নিজেই মূল্যায়ন করবে। তোমার ক্লাস টিচার বা তোমার বিষয় শিক্ষক প্রতিদিন তোমার সাথে কথা বলছেন, মূল্যায়নটা শেখানো হয়ে যেতে পারে। আবার তোমাকে একটা দলীয় কাজ দেওয়া হবে কিংবা দলীয় উপস্থাপনা থাকতে পারে, দলীয় কাজ অথবা কি উপস্থাপনা, যে কোনো একটা উপস্থাপনা, যে তোমার যে কাজগুলো দিয়েছে সেটা তোমাকে উপস্থাপন করতে হবে না, সেই উপস্থাপনার মধ্যে তোমার উচ্চারণটা কেমন সেটাই এখানে মেপে ফেলবে। তোমাকে অবশ্যই প্রমিত উচ্চারণে কথা বলতে হবে। আবার লেখার যদি একটা কাজ থাকে, সেই লেখার কাজটা হবে যে কোনো একটা আঞ্চলিক, যে কোনো অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে, সেই আঞ্চলিক ভাষা থেকে তোমাকে রূপান্তর করতে হবে, প্রমিত ভাষায় রূপান্তর করতে হবে। প্রমিত ভাষায় রূপান্তর করতে দিতে পারে, অথবা একটা সাধুরীতির গদ্য বা প্রবন্ধ থেকে তোমাকে চলিত কিংবা প্রমিত রীতিতে রূপান্তর করতে হতে পারে। তাহলে প্রমিত ব্যাপারটাও সেরকম চলে গেল। এবার লাস্ট কি আছে, কোন একটা প্রবন্ধ, গল্প, উপন্যাস, সেই সাথে হতে পারে সেটা কবিতা, পরে বুঝতে পারা, যে মানে যে লেখকের দৃষ্টিভঙ্গি বোঝার ব্যাপারটা কি, সেটাও একটা বিবেচ্য বিষয়। তো এটার জন্য তোমাকে যে কোনো একটা কবিতা দিতে পারেন, যে কোনো একটা কবিতা অথবা একটা গদ্য দিয়ে তার মূলভাবটা লিখতে হতে পারে। মূলভাব এখানে একটু ভিন্নতা হবে, কি এই মূলভাব মানে যা তাকে লিখে দিতে হবে, সেখানে লেখক আসলে কি বলতে চেয়েছেন, কবি আসলে কি বলতে চেয়েছেন, সেটা তুমি কতখানি প্রকাশ করতে পেরেছো তার উপর ভিত্তি করে তোমাকে মূল্যায়ন করা হবে। তাহলে এটার জন্য একটু প্রস্তুত তোমাকে থাকতে হবে। তাহলে আমরা এবার সর্বশেষ আমাদের মোটামুটি আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি কিভাবে তোমরা প্রস্তুতি নেবে। আসলে এটা শেষ ক্লাস তোমাদের মূল্যায়নের আগে। এরপরে তোমরা বলতে গেলে নিজের মতো করে কিছু প্রস্তুতি নিতে পারো। এই শেষ ক্লাসের আগে আমি বইটা আরেকবার দেখে ফেলতে পারি এবং পুরো বইটা দেখে দেখে আমরা একটু সিদ্ধান্ত নিব আসলে আর কি কি করতে হবে, কোনো নতুন কিছু চোখে পড়লে। আমরা সূচিপত্রে দেখেছি প্রথমেই, এই যে দেখো আমরা এখানে ধ্বনির মানে প্রথমে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এখানে বেশ কিছু কাজ দেওয়া ছিল। এরপর ধ্বনির উচ্চারণ, শব্দের উচ্চারণ, লিখিত ভাষায় প্রমিত রীতি ইত্যাদি নিয়ে আমরা কথা বলেছি। এগুলো সব পড়ানো তো হয়েছে, প্রায় লেখা পড়েছি, বিবরণমূলক লেখা পড়েছি, তথ্যমূলক লেখা পড়েছি, বিশ্লেষণমূলক লেখা পড়েছি, কল্পনামূলক লেখা পড়েছি। এবং এই যে চতুর্থ অধ্যায়ে আমরা ব্যাকরণীয় অনেক পড়ালেখা করেছি। তাহলে এবার আসি, এই যে যোগাযোগের বিষয়টা চলে আসছে। যোগাযোগের উদ্দেশ্য কি, এগুলো একটু জাস্ট পড়ে নেবে নিজেদের মতো করে। ছোট ছোট কিছু প্রশ্ন যদি লিখতে হয় সেক্ষেত্রে এগুলো লিখবে। এইরকম যখন একটা পরিস্থিতি তোমার সামনে আসতে পারে, এটা খুব সহজ, হয়তো বই থেকে হুবহু দিবে না, তোমাকে এরকম সবগুলো মিলিয়ে এমন একটা সমস্যা তোমার সামনে আনবে যে এই উপলক্ষে তুমি একটা এরকম একটা কাজ করো। এই কাজের ভিতর দিয়ে তোমাকে অনেক যোগ্যতা প্রমাণ করতে হবে। যোগাযোগের উদ্দেশ্য, সেই সাথে কার্যকর উপায়ে যোগাযোগ। এটা দেখো দুটো ব্যাপার আছে। যোগাযোগ আমরা দুই ধরনের করে থাকি, একটা ভাষিক, একটা অভাষিক। আমরা তো এতক্ষণ ভাষিক যোগাযোগের কথা বলেছি। যোগাযোগ আরেকটা হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে বা ভাব প্রকাশ করে যোগাযোগ করা যায়, সেটা হচ্ছে অভাষিক যোগাযোগ বলা হয় সেটাকে। ঠিক আছে, ভাষিক যোগাযোগ আমরা কথা বলছি, লিখে প্রকাশ করছি, বা অনেক ক্ষেত্রে SMS দিচ্ছি, মেইল দিচ্ছি, সবগুলো ভাষিক যোগাযোগের মধ্যে চলে যাবে, এটা মনে রাখিয়ে দিই। এই যে যোগাযোগের বিষয়ে তোমার এখানে একটা স্কুল ক্লাস পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন, অনুমতিও থাকবে, অনুদান কিন্তু টাকা পয়সা নেবে, সেটার জন্য প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতিটা পাওয়ার জন্য, অনুদানটা পাওয়ার জন্য একটা দরখাস্ত লিখতে হবে তার উদ্দেশ্যে। তো এটা কিভাবে লিখতে হয় সেটা তোমরা প্র্যাকটিস করেছো,
আমি আর নতুন করে বলছি না। এখানে যোগাযোগের ইয়ে থেকে একটা গল্প দিয়েছে, এই গল্পের মধ্যেও একটা যোগাযোগ উঠে এসেছে, কিভাবে যোগাযোগ করতে হয়। কারণ এখানে মাকে চিঠি লিখেছিল এক মুক্তিযোদ্ধা, সেটা আমরা দেখেছি। না, এটা তো সেটা না, এটা আরেকটা ইয়ে ছিল। আচ্ছা, যে কোনো একটা যে প্রাসঙ্গিকতা বিবেচনা করা, ধরো যে কোনো একটা ছোট লেখা থেকে একটা অপ্রাসঙ্গিক বক্তব্য হয়তো তোমার ভিতরে এখানে দিয়ে দিতে পারে ওই কথাটার ভিতরে। এই বক্তব্য থেকে তোমাকে খুঁজে বের করতে হবে সেখানে অপ্রাসঙ্গিক বক্তব্য কতখানি, বা কোন একটা বাক্যের প্রাসঙ্গিকতা কতটুকু সেটা যাচাই করা হতে পারে। এটা চলে গেল। আর একটা বিষয় মনে রাখতে হবে, যোগাযোগের সময় তোমরা যথাযথ মর্যাদা বজায় রাখছো কিনা। সেক্ষেত্রে তোমার ক্রিয়াপদ সর্বনাম পদের যে সামঞ্জস্য ব্যাপারগুলো সেটা থাকতে হবে। আমরা সাধারণত আপনি ব্যবহার করি অপরিচিত মানুষের সাথে, এটা তোমরা জানো, এবং বড়দের সাথে। আর কাছের মানুষ যারা আছে তাদেরকে তুমি বলি, আর খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভাই বোন থাকলে সেটাকে তুই বলি। আমরা সাধারণত যেটা করে থাকি সেই অনুসারে কিন্তু আমার এরকম এই সর্বনাম অনুসারে কিন্তু ক্রিয়াপদের বানানটাও ঠিক করতে হবে। যোগাযোগের উদ্দেশ্য, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম অনেক আগে। আমরা এরকম কিছু সমস্যা দেখতে। দ্বিতীয়তে প্রমিত বলি, প্রমিত লিখি, এটা চলে আসছে। তো প্রমিত লিখি আসলে কি? এই যে যখন একটা কবিতা তোমাকে হয়তো পড়া হতে পারে, পড়তেও দিতে পারে, কিন্তু লেখার ক্ষেত্রে তোমাকে কি কি করতে হবে আমি এতক্ষণ তো সেটাই বলছিলাম। যে প্রমিত লিখতে গেলে তোমাকে অবশ্যই এখানে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, বর্ণ কোনগুলো সেটাও তোমাকে জানতে হবে। পাশাপাশি শব্দের উচ্চারণ লেখার কিছু ব্যাপার আছে, আমি সেটা নিয়ে একটু করে কথা বলবো। এটা গত ক্লাসে মনে একটু করে বলেছিলাম। যেমন এরকম হতে পারে, ধরো তোমাকে এখানে একটা শব্দ দিয়েছে, যে কি বলতাম, কুমড়ো। এই যে কুমড়ো, আমি এখানে লিখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম আমি একটু এই দেখি। হ্যাঁ,